পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে প্রতি সপ্তাহে নিখোঁজ হচ্ছে একটি করে শিশু। গ্রামের লোকেরা বিশ্বাস করে এ কাজ আদেও মানুষের নয়, এই কাজ কোনো অশুভ শক্তি। কেন প্রতিবার শিশু উধাও হয়ে যাওয়ার আগে ঘটনাস্থলে শোনা যাচ্ছে একটি শিশুর খিলখিলে হাসির স্বর? শায়ক ও তার বন্ধুরা মিলে হাজির হলো সেই গ্রামে। ঘোড়াপাকের পর এই অলৌকিক রহস্য কি সমাধান করতে পারবে তারা? কি হবে যখন 5 মূর্তি পড়বে গদ্রবঙ্গার গ্রাসে? জানতে হলে শুনুন আমাদের আজকের গল্প। লেখক চন্দ্ররূপ ব্যানার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প গদ্রবঙ্গার গ্রাসে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শুভ। স্যাটারডে স্টোরিজ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? মাঝে বেশ কিছুদিন খুব অসুস্থ হয়ে পড়ায় তোমাদের জন্য নতুন গল্প নিয়ে আসতে পারিনি, তবে তোমাদের ভালোবাসায় এখন কিন্তু আমি একদম ঠিক আছি। তাই একটু সেরে উঠতেই তোমাদের গল্প শোনাতে চলে এলাম। আজকে তোমাদের শোনাবো একটা গ্রাম বাংলার ভূতের গল্প। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, কারণ পুরো জুলাই মাস জুড়ে স্যাটারডে স্টোরিজ চ্যানেলে আসছে একের পর এক শ্বাসরোধকারী গল্প। একটাও গল্প মিস করা চলবে না কিন্তু। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ। অন্যান্য চরিত্রে সৌরভ, আকাশ, আদিত্য, শিউলি, দেবাদ্রিতা, অভিজিৎ, দেবস্মিতা, শিলাজিৎ, বুবাই। শুরু হচ্ছে আজকের গল্প লেখক চন্দ্ররূপ ব্যানার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প গদ্রবঙ্গার গ্রাসে। গভীর রাত, অমাবস্যার নিকষ কালো চাদরে মোড়া চারপাশ। ঘুমের অতলে তলিয়ে যাওয়া গ্রামের এক প্রান্তের একটি মাটির বাড়ির আধ ভেজানো জানলা থেকে আলো চুইয়ে আসছে। ঘরের ভিতরে আদুল গায়ে এক ব্যক্তি একটি বেদির সামনে মাথা নত করে বসে আছে। পরনে তার লাল টকটকে ধুতি। বেদিতে নিশ্চুপ হয়ে বসে রয়েছে একটি কৃষ্ণ বর্ণের খর্বকায় মূর্তি। তার বীভৎস রূপ যে কারোর শিরদানা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বেদির সামনেই প্রদীপ জ্বলছে, আলো সেখান থেকেই আসছে। প্রদীপ ছাড়াও বেদির সামনে লাল তরলে ভর্তি একটি মাটির মালসাও রয়েছে। ব্যক্তিটির মুখ দিয়ে ভেসে আসছে স্পষ্ট অথচ দুর্বোধ্য মন্ত্রোচ্চারণের শব্দ। মন্ত্রোচ্চারণের সাথে সাথে বারবার সাপের ফণার মতো ব্যক্তিটির মাথা উঠছে আর নামছে বেদিতে বসানো মূর্তিটির সামনে। হঠাৎ যেন এক লাফে প্রদীপের শিখাটার জোর বেড়ে গেল। এবার একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে মূর্তিটার দিক থেকে। কেমন যেন একটা পৈশাচিক ঘর ঘর শব্দ। এতক্ষণ অন্ধকারে যে মূর্তিটাকে প্রাণহীন মনে হচ্ছিল, হঠাৎ করেই সেটাতে যেন প্রাণের সঞ্চার ঘটেছে। ছোট ছোট চোখ দুটো ধিকি ধিকি জ্বলতে শুরু করেছে যেন। মুখের দু কষ বেয়ে নেমে আসছে রক্তের ধারা। ঠোঁটে লেগে রয়েছে শয়তানি হাসি। ব্যক্তিটি এতক্ষণ খেয়াল করেনি এগুলো। এবার তার চোখে পড়তেই সে উল্লাসে দুহাত উপরে তুলে হেসে উঠল। কিন্তু না, শুধু সে নয়, তার সঙ্গে আরও একজন কেউ হাসছে। মূর্তির কাছ থেকেই ভেসে আসছে পৈশাচিক অট্টহাসি, ঠিক যেন একটি বাচ্চার খিলখিল হাসির স্বর। অন্ধকারের নীরবতা আস্তে আস্তে ভেঙে খান খান করে দিচ্ছে তাদের দুজনের বীভৎস হাসি।
ফাল্গুন মাসের সকাল। কোকিলের সুমধুর কণ্ঠস্বর বসন্তের আগমনের জানান দিচ্ছে। সায়ক এক মনে বসে বসে খবরের কাগজটার পাতা উল্টাচ্ছিল আর ব্যস্ত মুখে বারবার দরজাটার দিকে তাকাচ্ছিল। একটু পরেই একে একে শুভ, প্রসূন, অনিন্দিতা আর সুদেষ্ণা এসে ঘরে ঢুকল। সায়ক পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও নেশায় সে প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তাদের 5 জনের একটা টিমও আছে। এর আগে তারা বেশ কয়েকবার অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে বারবার তারা মানুষের সাহায্যে এগিয়ে গেছে, বহু জটিল কেসের সমাধান করেছে। প্রতি রবিবার শত ব্যস্ততার মাঝেও নিয়ম করে সায়কের বাড়িতে 5 জনের গল্পের জমাটি আসর বসে। তাদের মতে সারা সপ্তাহের ক্লান্তি দূর করার এ একেবারে অব্যর্থ টোটকা। আজকের আড্ডায় শুরু থেকেই সায়ক কেমন যেন উসখুস করছিল। শুভ সেটা লক্ষ্য করে তাকে বলল, তুমি ঠিক আছো তো সায়কদা? তোমাকে কেমন যেন অস্থির লাগছে সকাল থেকে। সায়ক কিছুক্ষণ চুপ করে থেকে দোনামোনা করে খবরের কাগজের একটা পাতা এগিয়ে ধরল শুভর দিকে। তারপর একটা নির্দিষ্ট খবরে আঙুল দেখালো। শুভ দেখল একটা ছোট্ট খবর রয়েছে সেখানে। পুরুলিয়ার কারামারা গ্রাম থেকে প্রতি সপ্তাহে একটি করে শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে। গত রাতেও আরেকটি শিশু নিখোঁজ হয়েছে গ্রাম থেকে। এই নিয়ে 4 সপ্তাহে 4টি শিশু নিখোঁজ হলো গ্রাম থেকে। এই আজব ঘটনার সঙ্গে কোনো কিডন্যাপিং গ্যাংয়ের যোগসাজশ আছে বলে মনে করছে পুলিশ। তবে স্থানীয়দের মতে এর পিছনে অন্য কেউ নয়, বরং কোনো অলৌকিক শক্তির হাত আছে। যদিও পুলিশ এসব মানতে নারাজ। তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে অপরাধীদের খুঁজে বের করতে। খবরটা শুভর পড়া হয়ে গেলে সে সেটা বাকিদের দিকে এগিয়ে দিল। এতক্ষণ চুপ করে বসেছিল সায়ক। এবার সে বাকিদের জিজ্ঞাসু দৃষ্টির দিকে চেয়ে বলল, আমার এক বন্ধু আছে কারামারাতে, নাম ভূষণ সমাদ্দার। কয়েক বছর আগে যখন পুরুলিয়া গিয়েছিলাম ঘুরতে তখন আলাপ হয়েছিল। তাকেই ফোন করেছিলাম সকালে। সে বলল ওসব নাকি গ্রামের আদিবাসীদের কুসংস্কার, অপদেবতা টপদেবতা কিচ্ছু নয়। সেও বিশ্বাস করে এ কাজ মানুষের। পুলিশ ঠিকই অপরাধীদের খুঁজে বের করবে তাড়াতাড়ি, কিন্তু কি জানিস তো, আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে এই বাচ্চা উধাও হয়ে যাওয়ার পিছনে। তা তুমি আবার কি ওদিকে যাওয়ার কথা ভাবছো নাকি? আরে না না, আমি আবার ওখানে গিয়ে কি করব? জাস্ট কৌতূহল হলো, সেজন্য তোদের দেখালাম। যাই হোক, আপাতত এই প্রসঙ্গ বাদ দে। বল, তোদের খবর কি সবার? সায়ক প্রসঙ্গটা অন্যদিকে ঘুরিয়ে দিল। জমে উঠল রবিবারের আড্ডা। সকাল প্রায় 9টা। শুভ অফিসে বেরোনোর জন্য রেডি হচ্ছিল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে সে দেখল সায়কদা ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সায়কদার উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, তুই কোথায় এখন? আমি তো অফিসের জন্য বেরোচ্ছি দাদা, তুমি হঠাৎ ফোন করলে যে? শুভ প্রত্যুত্তর দিল, আসলে একটা ঘটনা ঘটেছে, সেই জন্যই তোকে ফোন করা। কি ঘটেছে বলো তো? সব ঠিক আছে তো? এখন বরং তুই অফিস যা, সন্ধ্যার দিকে আমার বাড়িতে আসিস একবার, দরকার আছে। আমি বাকিদেরও বলে দিচ্ছি। শুভকে আর কিছু বলতে না দিয়ে সায়ক ফোনটা কেটে দিল। শুভ কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে থেকে তারপর হাতঘড়িটা একবার দেখেই তড়িঘড়ি অফিসের দিকে ছুট লাগাল। সন্ধ্যার দিকে সে সায়কের বাড়ি ঢুকতেই দেখল ড্রয়িং রুমে ততক্ষণে সকলেই একজোট হয়েছে। তার জন্যই সম্ভবত অপেক্ষা করছিল সবাই। শুভ ঘরে ঢুকতেই সায়ক তাকে বসতে বলল। তারপর একটু গলা খাকারি দিয়ে বলে উঠল, তোদের মনে আছে কি না জানি না, গত রবিবার আমি খবরের কাগজ থেকে একটা খবর তোদের দেখিয়েছিলাম। একটা গ্রাম থেকে বাচ্চা নিখোঁজের খবর ছিল, সেটা মনে আছে? বাকিরা ঘাড় নেড়ে সম্মতি জানালো তার কথায়। সায়ক আবার বলা শুরু করল, এও বলেছিলাম আমার এক বন্ধু ওই গ্রামেই থাকে। আজ সে ফোন করেছিল। এবার আর কেউ নয়, খোদ তার নিজের দাদার ছোট ছেলে হারিয়ে গেছে কাল রাতে। ভূষণ নিজেই বেশ হতভম্ব এই ঘটনায়, কারণ বাচ্চাটা
কাল সারাদিন কোথাও বেরোয়নি বাড়ি থেকে, ঘরেই ছিল। তা সত্ত্বেও কিভাবে নিখোঁজ হলো সেটা নিয়ে সে খুবই বিস্মিত। তাই আজ সকালেই সে আমাকে ফোন করেছিল ঘটনাটা জানাতে। সে এতদিন কুসংস্কারে বিশ্বাস না করলেও এখন তার মনে হচ্ছে কোথাও হয়তো এর পিছনে মানুষ নয় বরং অন্য কিছুর হাত আছে। কার হাত সায়কদা? হ্যাঁ, সেটা জানতে তো কারামারিই যেতে হবে। মানে? মানেটা খুবই সোজা। আমরা কারামারি যাচ্ছি কয়েকদিনের মধ্যেই। ওখানে ভূষণের বাড়িতেই উঠবো ঠিক করেছি। দুপুরে নিয়ে কথা হয়েছে আমাদের, সেজন্যই তোদের এখন ডাকলাম। কারোর কোনো অসুবিধে নেই তো? অসুবিধা তো নেই, অফিসে না হয় দিন কয়েকের ছুটি ম্যানেজ হয়ে যাবে। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা ওখানে গিয়ে মানে করবোটা কি? প্রসূন জিজ্ঞাসা করল। আসলে এই ঘটনাটা আমার শুরু থেকেই অদ্ভুত লেগে এসেছে। হঠাৎ করে কিডন্যাপাররা কেন একটা ছোট্ট গ্রাম থেকে বাচ্চাদের কিডন্যাপ করবে? আর করে লাভই বা কি তাদের? কিছু তো একটা ঘটে চলেছে কারামারাতে, না হলে স্থানীয়রা এত ভয় পাবে কেন? অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর এই প্রশ্নগুলোর উত্তর পাবো একমাত্র ওই গ্রামে গেলেই। তাই ঠিক করেছি কয়েকটা দিন ওখানে কাটিয়ে আসবো। তা বেশ, চলো তবে। কবে যাবে বলো? সুদেষ্ণা জিজ্ঞাসা করল। আজ মঙ্গলবার, আমরা আগামী শনিবারেই বেরিয়ে পড়ব কারামারার উদ্দেশ্যে। ট্রেন জার্নি সমস্যা নেই, কারণ প্রসূনের গাড়ি আছে, ওর গাড়িতেই আমরা যাব। একটু দূরে সোফায় বসে থাকা প্রসূন মৃদু হেসে ঘাড় নাড়ল। শনিবার সকালের দিকে 5 জনে বেরিয়ে পড়ল কারামারার উদ্দেশ্যে। বসন্তের মৃদুমন্দ বাতাসকে সঙ্গী করে প্রসূনের সাদা বোলেরোটা 2 নম্বর স্টেট হাইওয়ে ধরে প্রচণ্ড গতিতে ছুটে চলছিল। গাড়ির ভিতরে 5 জনের মধ্যে টুকটাক কথা চালাচালি চলছিল, তবে খুব বেশি কথা হচ্ছিল না, যেটা অন্য সময় হয়। কারণ সকলের ভিতরেই তখন একটা চাপা উত্তেজনা কাজ করছিল। মাঝপথে একটা হোটেলের সামনে গাড়ি থামিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে ওরা আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে গাড়িটা ছুটিয়ে দিল। কারামারা গ্রামে যখন ওদের গাড়ি প্রবেশ করল, ততক্ষণে সূর্যের পরন্ত নরম আলো গায়ে মাখতে শুরু করেছে প্রকৃতি। কারামারা ছোট্ট ছিমছাম গ্রাম, এখানেই ভূষণদের বাড়ি। আপাতত আগামী কয়েকটা দিন ওটাই ওদের ঠিকানা হতে চলেছে। ছোট গ্রামটা যেন আদ্যপান্ত সবুজ চাদরে মোড়ানো। এদিক ওদিক পলাশ গাছগুলোয় বসন্তের আগমনে আগুনের ছোঁয়া লেগেছে। বাসায় ফিরে চলা পাখিদের কোলাহলে চারিদিক মুখরিত। ওদের গাড়ির পাশ দিয়েই একটা কম বয়সী রাখাল ছেলে এক পাল গরু নিয়ে ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। গরুগুলোর পায়ের ধাক্কায় নরম মাটি আকাশে উড়ে ছোটখাটো ধুলোর ঝড় তৈরি করেছে। শহরের যান্ত্রিক জীবন থেকে হঠাৎ যেন প্রকৃতির রহস্য ভরা জগতে এসে ওরা উপস্থিত হয়েছে। 4 জনেই প্রকৃতির এই অপরূপ মায়াময় সৌন্দর্য হা করে গিলতে গিলতে এগিয়ে চলল ভূষণের বাড়ির দিকে। সায়কের কথা মতো একটা দোতলা বাড়ির সামনে প্রসূন গাড়িটা ব্রেক কষে থামাতেই ভিতর থেকে লম্বা কালো করে এক কমবয়সী যুবক বেরিয়ে এলো। সে যেন তাদের জন্যই অপেক্ষা করছিল। সায়ক তার দিকে এগিয়ে যেতেই সে তাকে জড়িয়ে ধরল। সায়কই তার সঙ্গে বাকিদের পরিচয় করিয়ে দিল। ছেলেটির নাম ভূষণ। সায়ক তাকে আগেই জানিয়ে দিয়েছিল যে আজ তারা আসবে, তাই সে তাদের জন্যই অপেক্ষা করছিল। বাড়িতে ঢুকতে ঢুকতে সায়কের সঙ্গে ভূষণের কথা হচ্ছিল। বাকিরা বাড়ির আশপাশটা ভালো করে দেখছিল। মাঝারি আয়তনের পাকা বাড়ি হলেও চারিদিকটা বেশ বড় জমি দিয়ে ঘেরা। যদিও সে জমিতে যত্ন আত্মীর অভাবে আগাছা বেশ ভালোই বংশ বিস্তার করেছে। সায়ক আর ভূষণের পিছু পিছু ওরা বাড়িতে ঢুকল। দোতলা বাড়িটার নিচে 2টো আর উপরে 2টো, মোট 4টে ঘর। নিচের একটা ঘরে ভূষণ আর আরেকটাতে ওর মা থাকেন। তার বাবা গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। আর উপরের বাকি ঘর 2টো ফাঁকাই থাকে। সেই 2টোতেই ওদের থাকার বন্দোবস্ত হয়েছে। একটাতে অনিন্দিতা আর সুদেষ্ণা, আর একটায় বাকি 3 জন থাকবে। এতটা জার্নির ফলে কম বেশি সকলেই বেশ ক্লান্ত ছিল।
ওরা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ভূষণের কথা মতো ছাদে এসে বসল। সন্ধ্যা নেমে গিয়েছে। খুব সম্ভবত গ্রামে পাকা বাড়ি খুব বেশি নেই, কারণ ছাদ থেকে সামনের বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছিল। ঘুটঘুটে অন্ধকারে সেই বিস্তৃত অংশের অনেকখানি জুড়ে ছোট ছোট আলোর বিন্দু চোখে পড়ছে। ভূষণকে এই ব্যাপারে জিজ্ঞেস করতেই সে হেসে উত্তর দিল, ওগুলো ছোট ছোট মাটির বাড়ি। বাড়িতে প্রদীপ বা হ্যারিকেনের আলো জ্বলছে। দু একটা বাড়িতে আবার ইলেকট্রিসিটিও আছে, তারই আলো তাদের চোখে পড়ছে। একটু পরেই ভূষণের মা এসে থালায় করে চা আর গরম গরম পেঁয়াজি এনে রাখলো সকলের সামনে। গরম পেঁয়াজিতে একটা কামড় বসিয়ে সায়ক ভূষণকে জিজ্ঞাসা করলো, এবার আমাকে খুলে বলো তো তুমি, তোমার দাদার ছেলে সে কিভাবে নিখোঁজ হলো? ভূষণ কিছুক্ষণ চুপ করে থেকে ভেবে নিয়ে বলতে আরম্ভ করলো, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আমার দাদা থাকে। তা তোমাকে তো আমি ফোন করেছিলাম মঙ্গলবার, আর এই ঘটনাটা ঘটে সোমবার রাতে। দাদা হাটে গিয়েছিল কাজে, আর বৌদি রান্না করছিল তখন। তো যেখানে ওদের রান্নাঘর, সেখান থেকে ওদের শোয়ার ঘরটা ভালো করেই দেখা যায়। রান্নাবান্না সেরে যখন বৌদি ঘরে যায়, তখন সে দেখে তার বছর 5-এর ছেলেটা ঘরে নেই। এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজেও যখন তাকে খুঁজে পায়নি বৌদি, তখন সে আমাদের এসে খবর দেয়। দাদা হাট থেকে ফিরলে রাতেই আমরা প্রায় সারা গ্রাম খুঁজেছি, কিন্তু তুমি বিশ্বাস করবে না, বাচ্চাটা যেন বেমালুম হাওয়ায় মিলিয়ে গেছে, কোথাও পাওয়া যায়নি তাকে। কেউ যদি চুরি করতেই আসতো বাচ্চাটাকে, তবে তাকে বৌদির রান্নাঘরের সামনে দিয়ে যেতে হতো। কিন্তু বৌদি পরিষ্কার জানিয়েছে সেই রাতে তিনি কাউকে বেরোতে বা ঢুকতে দেখেননি। ঘটনাটা ঘটার পর থেকে আমার কেন জানি না মনে হচ্ছে এই কাজগুলো কোনো মানুষের হতে পারে না। এমন মনে হওয়ার কারণ? কারণ তো অনেক আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা কারণ হলো, সেটা হলো বাচ্চাগুলো একের পর এক উধাও হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের তুলে নিয়ে যেতে বা তাদের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আর এটাই সবচেয়ে বড় রহস্য। আর আমাদের গ্রামের বাকিদের আবার মনে হচ্ছে এই কাজ কোনো অশুভ শক্তির। অশুভ শক্তি? তাই তো শুনছি। কোনটা সত্যি আর কোনটা যে মিথ্যে, আরে আমি নিজেও বুঝতে পারছি না। তোমার দাদা বৌদির সঙ্গে কাল একবার দেখা করা যায়? কেন দেখা করা যাবে না? নিশ্চয়ই করা যাবে, কিন্তু বৌদির মানসিক অবস্থাটা ঠিক নেই। জানি না আদৌ কথা বলবে কি না। বেশ, কাল সকালে একবার তোমার দাদার বাড়ি যাব। আমার মনেও বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খেয়ে চলেছে ক্রমাগত। তোমার বৌদির সঙ্গে একবার কথা না বললে সেগুলোর উত্তর পাওয়া মুশকিল। বেশ, তাই হবে ক্ষণ। খোলা ছাদে মাঝে মাঝে মনোরম ঠান্ডা হাওয়া এসে ওদের প্রাণ জুড়িয়ে দিয়ে যাচ্ছিল। রাত আর একটু বাড়তেই ওদের খাওয়ার ডাক পড়ল। গ্রামে বরাবরই একটু তাড়াতাড়ি রাতের খাওয়ার দাওয়ার পাট চুকে যায়। নিচের এক ফালি দালানে লম্বা করে খাওয়ার ব্যবস্থা হয়েছে। দালানে বিছানো আসনগুলোতে ওরা বসে পড়ল। ভূষণ তাদের সঙ্গেই খেতে বসে গেল। গরম ভাত, মাংসের ঝোল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ আয়েশ করেই রাতের খাওয়া সকলে সারল। খেতে খেতে ভূষণের মায়ের সঙ্গে দিব্যি আলাপ জমে গেল সকলে। খুব সহজ সরল মানুষ তিনি, তবে কথায় কথায় বোঝা গেল একরত্তি নাতিটার এভাবে নিখোঁজ হয়ে যাওয়াটা ওনার মনেও বেশ আঘাত দিয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ গল্প করার পর সকলে যে যার ঘরে শুতে চলে গেল। সকাল সকাল ভূষণের ডাকে ঘুম ভাঙল সায়কের। পাশেই প্রসূনার শুভ অঘরে ঘুমোচ্ছিল। তাদের ডাকতেই তারা আড়মোড়া ভেঙে উঠে বসল। সায়ক ছাদে উঠে এলো। পূব দিকে তখন সদ্য প্রভাকর তার প্রভা ছড়াতে শুরু করেছেন। দূর থেকে ভেসে আসা মৃদুমন্দ বাতাস মুখে এসে ঝাপটা মারছে। দু একটা কোকিলের গানও ভেসে আসছে কানে। এর মাঝেই অনিন্দিতা আর সুদেশনারও ঘুম ভেঙে গেছে। তারাও হাই তুলতে তুলতে সায়কের পাশে এসে দাঁড়ালো। একটু পরেই ভূষণ প্লেটে করে চা, বিস্কুট আর ডিম টোস্ট সাজিয়ে নিয়ে হাজির হলো। তার সঙ্গে শুভ আর প্রসূনও উঠে এসেছে। গরম চায়ে চুমুক দিতে দিতে শুভ বলল, এভাবে মাঝে মাঝে শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি পেতে নেহাত মন্দ লাগে না। সায়ক কিছু বলল না, শুধু ভূষণের দিকে তাকিয়ে মুচকি হাসল।
চা জল খাবারের পাট চুকতে 5 জন ভূষণকে সঙ্গী করে তার দাদার বাড়ির দিকে রওনা দিল। এখনও ঘড়িতে 8টাই বাজেনি, অথচ এর মধ্যেই সারা গ্রামে যেন ব্যস্ততা ছড়িয়ে পড়েছে। শিশির ভেজা রাস্তায় মাঝে মাঝেই বিভিন্ন মানুষ ওদের চোখে পড়ছিল। কেউ হাটের দিকে চলেছে জিনিস বেচতে, আবার কেউ কাস্তে কাঁধে ফসল তুলতে যাচ্ছে। এই গ্রামটার প্রায় সবটা জুড়েই সাঁওতাল জনগোষ্ঠীর বাস। ইতিউতি ছোট্ট গুমটিও চোখে পড়ছিল তাদের। হাঁটতে হাঁটতেই অনিন্দিতা বলল, ওই গ্রামটার নাম কেমন অদ্ভুত, তাই না সায়কদা? সায়ক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ভূষণ হালকা হেসে বলে উঠল, আসলেই আমাদের এখানে কারা মানে মোষকে বোঝানো হয়, এই নিয়ে একটা মজার গল্পও চালু রয়েছে। অনেক বছর আগে গ্রামের এক ব্যক্তি দুটো মোষ নিয়ে, বা বলতে পারো কারা নিয়ে, নদীর ধারের চাষের জমি কর্ষণ করতে গিয়েছিল। এরপর তার খিদে পেলে তিনি খাওয়ার সময় ওই দুটো মোষকে চড়ার জন্য ছেড়ে দেন। কিন্তু খাওয়া শেষে মোষ দুটোর যখন তিনি খোঁজ শুরু করেন, তখন নাকি কোথাও ওই দুটো মোষকে আর খুঁজে পাননি। দিন কয়েক পরে নাকি গ্রামের মানুষ নদীর ধারে গেলে পাশাপাশি দুটি গোল পাথর দেখতে পেয়েছিলেন। সেগুলোকেই তখন গ্রামের মানুষ কারা দুটি বলে ধরে নিয়েছিলেন। এই যে কারা হঠাৎ করে নিখোঁজ বা ওই মেরে দেওয়ার যে ঘটনাটা ঘটে, এই থেকেই এই জায়গার নাম হয়ে যায় কারামারা। বেশ ইন্টারেস্টিং কিন্তু। প্রসূন বলল। আরও কিছুটা হাঁটতেই একটা খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ির সামনে এসে দাঁড়ালো ভূষণ। ইঙ্গিতে বোঝালো এটাই তার দাদার বাড়ি। সে আগে ভিতরে ঢুকলো, আর পেছন পেছন বাকিরা। উঠোনে লুঙ্গি পরা এক ভদ্রলোক নিমডাল দিয়ে দাঁত মাজছিলেন। তিনি ভাইকে দেখে ইশারায় দাঁড়াতে বললেন। তারপর কলতলায় গিয়ে মুখ হাত ধুয়ে এসে দাঁড়ালেন ওদের সামনে। ভাইয়ের পেছনে 5 মূর্তিকে দেখে তিনি বেশ অবাকই হয়েছেন। ভূষণই সায়কদের সঙ্গে তার আলাপ করিয়ে দিল। তিনি ওদের ভেতরে নিয়ে গিয়ে খাটিয়ায় বসালেন। সায়কই বলা শুরু করল। ভূষণের সঙ্গে আমার অনেক দিনের আলাপ। ওর থেকেই গত মঙ্গলবার শুনলাম যে আপনাদের একমাত্র ছেলে নিখোঁজ হয়ে গেছে। এ বিষয়ে আমার মনে হয় আপনি যতটা না বলতে পারবেন, তার থেকে বেশি ভালো বলতে পারবেন আপনার স্ত্রী। ওনাকে কি একটু ডাকা যাবে? ভদ্রলোক উদাস চোখে তার দিকে একবার তাকালেন। বোঝাই যাচ্ছে পুরুষ হওয়ার খাতিরে হয়তো তিনি বাইরে থেকে শক্ত রেখেছেন নিজেকে, কিন্তু ভিতর থেকে প্রতিনিয়ত সন্তান হারানোর যন্ত্রণায় তিনি দগ্ধ হয়ে চলেছেন। তারপর স্ত্রীকে ডাকতেই রান্নাঘরের দিক থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন। শাড়ি পরিহিতা ভদ্রমহিলার চুল কেমন অবিন্যস্ত, চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে তার উপর দিয়ে প্রবল মানসিক ঝড় বয়ে গেছে। সায়ক তাকে দেখে নমস্কার জানিয়ে বলল, কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে না জিজ্ঞাসা করে থাকতে পারছি না। গত সোমবার রাতে আপনার ছেলে যখন নিখোঁজ হলো, তার আগে আপনার বাড়িতে কেউ এসেছিলেন? ভদ্রমহিলা ঘাড় নেড়ে জানালেন, না। বেশ, এছাড়া ওই সময়টাতে তো আপনি রান্নাঘরেই ছিলেন। আপনার ঘরে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেননি? এই কথাটা শোনা মাত্র ভদ্রমহিলার মুখটা ভয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সায়ক সেটা আন্দাজ করেই আবার প্রশ্নটা পুনরায় জিজ্ঞেস করল তাকে। ভদ্রমহিলা ঢোক গিলে ভাঙা গলায় বললেন, সেই রাতে আমার ছেলেটা ঘরেই ছিল, খেলছিল আপন মনে। আমি তখন রান্নাঘরে রান্নায় ব্যস্ত। ওর বাবা হাটে গিয়েছিল। এমন সময় মনে হলো একটা বাচ্চার হাসি শুনতে পেলাম খুব কাছে। ভাবলাম আমার ছেলেটা বোধহয় রান্নাঘরের দিকে এসেছে, কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। ঘরে উঁকি মেরে দেখলাম সে দিব্যি নিজের মতো খেলছে। মনের ভুল ভেবে আবার কাজে মন দিলাম। আবার কিছুক্ষণ পর বাচ্চার গলায় খিলখিল হাসির শব্দ পেলাম। এবার যেন শব্দটা আমার পিছন দিক থেকেই ভেসে এলো। পিছনে ফিরে দেখি কেউ নেই। মনের মধ্যে তখন কেমন একটা অস্বস্তি হতে শুরু করেছে।
রান্নাটা শেষ করে কড়াইটা নামাতে যাব, এমন সময় মনে হলো একটা বাচ্চা যেন দৌড়ে আমাদের ঘরের দিকে চলে গেল। তৎক্ষণাৎ আমি ঘরে গিয়ে দেখি ঘর ফাঁকা, কেউ নেই। তারপর থেকে আজ এতগুলো দিন চলে গেল, কিন্তু কিন্তু আমার ছেলেটাকে এখনো পেলাম না, এখনো পেলাম না। ভদ্রমহিলা ডুকরে কেঁদে উঠলেন এবার। পুরো বিষয়টা কেমন যেন ধোঁয়াশা লাগছে। বাচ্চাকে যদি উনি ভিতরে ঢুকতে দেখেন, তাহলে ঘর থেকে কিভাবে সে উধাও হলো? আর যদি বাচ্চাটা ওনার না হয়, তবে বাচ্চাটা কে ছিল? না হে ভূষণ, বিষয়টার জট খোলার পরিবর্তে যে আরো জট পাকিয়ে যাচ্ছে সবটা। সায়ক হতাশভাবে বলল। ভূষণের দাদা এতক্ষণ চুপ করেই বসেছিলেন। এবার তিনি কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, ও আবার ফিরে এসেছে, ও ফিরে এসেছে। এই গ্রামের কোনো বাচ্চাকেও ছাড়বে না, সবাইকে খেয়ে ফেলবে। কে ফিরে এসেছে দাদা? তুমি কার কথা বলছো? ভূষণ অবাক হয়ে প্রশ্ন করল। ওর নাম কেউ মুখে নেয় না এখানে। ও সবাইকে মেরে ফেলবে। আবার আবার ছেলেটাকে খেয়েছে, এবার বাকিদেরও খাবে। ভূষণের দাদার কথায় সায়কের বুকের ভিতরটা কেমন ছ্যাত করে উঠল। সে গলাটা নামিয়ে জিজ্ঞাসা করল, আপনি আমাদের বলুন সে কে? ভদ্রলোক ভয়ার্ত কণ্ঠে বললেন, গদ্রবঙ্গা। গদ্রবঙ্গা? নামটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু না, কিছুতেই মনে পড়ছে না। কোথায় কোথায় শুনেছি ব্যাপারটা। সায়ক কথাগুলো বলতে বলতেই মনে করার চেষ্টা করল। ভূষণ দাদাকে কিছু জিজ্ঞাসা করার আগেই হঠাৎ করেই তিনি এক লাফ মেরে ঘরের বাইরে চলে গেলেন। ঘর থেকেই দেখা গেল তিনি বাইরের রাস্তা ধরে হন্তদন্ত হয়ে কোথাও চলে যাচ্ছেন। ঘটনার আকস্মিকতায় তারা সকলেই হতভম্ব হয়ে গেল। তারপর ভূষণ অপ্রস্তুত মুখে বলল, তোমরা কিছু মনে করো না, আসলে দাদা গত কয়েকদিন ধরেই এমন করছেন আর ভুলভাল বকছে। আমরাও বুঝতে পারছি না দাদা ঠিক কার কথা বলে চলেছে। উনি হয়তো ভুলভাল নয়, ঠিক কথাই বলছেন, কিন্তু আমরা সেটা ধরতে পারছি না। সন্তান হারানোর মতো মানসিক আঘাত পেয়েছেন উনি। ওনার দোষগুণ ধরার সময় এখন নয়। যাই হোক, আপাতত বাড়ি ফেরা যাক। সায়ক উঠে দাঁড়ালো। সে ভূষণের বৌদিকে নমস্কার জানিয়ে বেরিয়ে এলো বাইরে। গ্রামের মেঠো পথ ধরে ওরা বাড়ি ফিরছিল। কারোর মুখেই কোনো কথা নেই। সায়ক আনমনা হয়ে কি যেন ভেবেই চলেছে। খুব সম্ভবত মনে করার চেষ্টা করছে কিছু একটা। সূর্যদেব আস্তে আস্তে তার তাপ বাড়াচ্ছেন। সকালের মতো ঠান্ডা হাওয়াটা এখন আর নেই। মাঝপথে হঠাৎ করেই সায়ক ভূষণকে জিজ্ঞাসা করল, তোমাদের এদিকে পুলিশ কেমন কাজ করছে? যা দেখতে পাচ্ছি পুলিশ তো ভালোই চেষ্টা চালাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এখনো পর্যন্ত বাচ্চা তো দূর, অপরাধী নাগাল পর্যন্ত তারা পেল না। চলো দেখি একবার পুলিশ ফাঁড়ির দিকে যাওয়া যাক। পুলিশ ফাঁড়িতে তুমি গিয়ে কি করবে? বেশ অবাক হয়েই প্রশ্নটা করল ভূষণ। একটু দেখতে চাই পুলিশ কোনো ইনফরমেশন পেয়েছে কিনা। তা তুমি আজকাল গোয়েন্দাগিরিও করো নাকি? এভাবে যে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো? ভূষণের কথা শুনে সায়ক না হেসে পারল না। সে বলল, না গো, খামোখা আইটির চাকরি ছেড়ে গোয়েন্দা হতে যাব কেন? আসলে তোমার যেমন মনে হচ্ছে এই ঘটনাটার পিছনে মানুষ নয়, বরং কোনো অতিপ্রাকৃত শক্তির হাত রয়েছে, আমারও ঠিক সেটাই মনে হচ্ছে, কিন্তু কোনো সূত্র খুঁজে পাচ্ছি না, এই যা। ও বেশ, তবে চলো ফাঁড়িতে একবার। ভূষণ অন্য রাস্তা ধরল। বাকিরাও তাকে অনুসরণ করল। গ্রামের সামনের দিকে ফাঁড়িটা রয়েছে। ভিতরে ওরা ঢুকতেই এক পেটানো চেহারার কনস্টেবল ওদের দিকে এগিয়ে এলো। কাকে চাই? সায়ক ইতস্তত করে বলল, ওসি স্যারের সঙ্গে একটু দরকার ছিল। কনস্টেবলটি তাকে আপাদমস্তক জরিপ করে নিয়ে বলল, স্যারের সঙ্গে আবার কিসের দরকার? দরকারটা একটু ব্যক্তিগত, যদি ওনার সঙ্গে একটু দেখা করার সুযোগ করে দেন।
শায়ক বিনম্রভাবে কথাগুলো বলল। কনস্টেবলটি আরেকবার তাদের দিকে তাকিয়ে ভিতরে চলে গেল। একটু পরেই সে বেরিয়ে এসে তাদের ভিতরে যেতে বলল। দরজার মোটা দুটো পাল্লা ঠেলে ওরা ওসির ঘরে ঢুকতেই দেখতে পেল চেয়ারে বসে বেটেখাটো চেহারার পুলিশের উর্দি গায়ে এক মাঝবয়সী ভদ্রলোক ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। তিনি ওদের দেখে হাতের ইশারায় সামনের ফাঁকা চেয়ারগুলোয় বসতে বললেন। বেশ কিছুক্ষণ ফোনে বার্তালাপের পর তিনি ফোনটা নামিয়ে রেখে ওদের দিকে মনোযোগ দিলেন। একটু কেশে নিয়ে বললেন, বলুন কি দরকার আপনাদের? শায়ক হাত জোর করে নমস্কার জানিয়ে বলল, আসলে আমরা কলকাতা থেকে আসছি, কালই এখানে এসেছি। আর ভূষণের মুখ থেকে জানতে পারলাম এখানে নাকি গত কয়েক সপ্তাহে 5টি বাচ্চা নিখোঁজ হয়েছে। সেই ব্যাপারেই একটু কথা বলতে এলাম। ভদ্রলোক ভ্রু দুটো কুঁচকে শায়ককে প্রশ্ন করলেন, আপনি কলকাতা থেকে এসেছেন বলছেন, তাই তো? নিশ্চয়ই ঘুরতে এসেছেন। তা আপনার এই বিষয়ে এত জানার কৌতূহলের কারণ কি? শায়ক অমায়িকভাবেই তাকে বলল, আসলে গ্রামবাসীরা খুব ভয়ে দিন কাটাচ্ছে, তাই জানতে এসেছি কেসটার কিছু সমাধান হলো কিনা। ভদ্রলোক হঠাৎ বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, চ্যাংড়ামি পেয়েছেন? সাত সকালে পুলিশের কাছে এসে মশকরা করছেন? এটা কি বারোয়ারি থানা নাকি যে আপনি যখন খুশি চলে আসবেন? আপনি কে হে মশাই? কেসের আপডেট জানতে এসেছেন? ভদ্রলোকের এমন ব্যবহারে শায়ক তাৎক্ষণিকভাবে হকচকিয়ে গেলেও রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার। সে কিচ্ছু বলল না, শুধু ফোনে একটা নাম্বার ডায়াল করতে করতে বাইরে চলে গেল। 1 মিনিটের মাথায় ফোনটা এসে সোজা ওসির হাতে দিয়ে বলল, আপনার ফোন স্যার, একটু কথা বলে নিন। ফোনে বেশ কিছুক্ষণ কথা বলার পর ভদ্রলোকের আচরণই যেন বদলে গেল। ফোনটা শায়ককে ফিরিয়ে দিয়ে তিনি নরম সুরে বললেন, এসপি স্যারকে ফোন করার কি দরকার ছিল বলুন তো? আপনি তো ওনার পরিচয়টা দিলেই হতো, তাই না? শায়ক কঠিন গলায় বলল, আপনি সেই সুযোগ দিলেন কোথায়? শুরু থেকেই তো দুর্ব্যবহার করে চলেছেন। হ্যাঁ, এক্সট্রিমলি সরি। আসলে বুঝতেই পারছেন এই কেসটা নিয়ে না পুরো মাথা ঘেঁটে আছে একেবারে, তাই মেজাজ হারিয়ে ফেলছি বারবার। সে ঠিক আছে, এবার কাইন্ডলি বলুন তো, কাউকে খুঁজে পেয়েছেন বা কোনো ক্লু পেলেন এই কেসের? সেরকম তো এখনো কিছুই পাইনি। সারা গ্রাম খানা তল্লাশি চালিয়েও একটা বাচ্চারও খোঁজ মেলেনি। 5-5টা বাচ্চা যেন বেমালুম হাওয়ায় উড়ে গেছে। এদিকে অপর মহল থেকে ক্রমাগত চাপ আসছে। এসপি স্যার আমাকেই আইও করেছেন কেসটার, তাই আমিই দেখছি পুরোটা। গ্রামে তো পুলিশও দেখলাম না, কোনো পুলিশ পোস্টিং হয়নি। আসলে বুঝতেই পারছেন, ফাঁড়িতেই আমরা জনা 5-6 পুলিশ মাত্র আছি। তার মধ্যে থেকে একটা গ্রামে কজনকেই বা পোস্টিং করতে পারবো বলুন? তা ঠিক। বেশ, আজ উঠি তবে। ভবিষ্যতে সাহায্য লাগলে আবার আপনাকে বিরক্ত করব একটু। চলি। শায়ক উঠে দাঁড়ালো। অবশ্যই, যে কোনো দরকারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। একগাল হেসে ওসি বললে। ওরা থানা থেকে বেরোতেই সুদেষ্ণা শায়ককে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো শায়কদা, তুমি কাকে তখন ফোন করছিলে? যার সঙ্গে একটু কথা হতেই ভদ্রলোকের আচরণ একেবারে 360 ডিগ্রি ঘুরে গেল। শায়ক মুচকি হেসে বলল, পুরুলিয়ার এসপি প্রণব কাকু আমার বাবার খুব ভালো বন্ধু। মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসেন আড্ডা মারতে। ওনাকেই ফোনটা করেছিলাম। উনি ওসিকে খুব সম্ভবত কিছু বলেছেন, তবে কাকু আমাকে এই সব ঘটনায় বেশি না জড়াতেই নিষেধ করলেন। তা তুমি কি করবে? ফিরে যাবে? শুভ প্রশ্ন করল। ফিরে যেতে তো আসিনি। যতক্ষণ না এই রহস্যটার কুল কিনারা পাচ্ছি ততক্ষণ অবধি ফেরা মুলতুবি থাকবে। শায়ক উত্তর দিল। ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে ফিরে আসছিল। হঠাৎ করে উল্টো দিক থেকে হেঁটে আসা এক প্রৌঢ়র সাথে সজোরে ধাক্কা লাগলো প্রসূনের। প্রসূন টলমলো পায়ে পিছিয়ে গেল খানিকটা। ভদ্রলোকও ছিটকে গেলেন একটু দূরে। তার হাতে ধরে থাকা ব্যাগটা ছিটকে পড়ল মাটিতে। শুভ সেটা তুলতে যাচ্ছিল, এমন সময় তিনি হা হা করে ছুটে এসে সেটা নিজের হাতে নিয়ে একটা ক্রুদ্ধ চাহনি ওদের দিকে ছুড়ে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন। লোকটা এমন করে উঠল কেন? ওনার ব্যাগটাতে হাত দিতে যেতেই উনি কেমন যেন ক্ষেপে উঠলেন। শায়ক কথাগুলো বলল। উনি গ্রামের প্রধান শিবু সোরেন, ভীষণ বদমেজাজি লোক, কিন্তু উনি খুব তাড়ায় ছিলেন মনে হয়।
না হলে এতক্ষণে চিৎকার চেঁচামেচি করে গ্রাম মাথায় তুলতো। ভূষণ বলল, ওনার ব্যাগে সম্ভবত কিছু ছিল। ব্যাগটা মাটিতে পড়ে নড়ছিল, খেয়াল করেছো ভূষণ? হয়তো মুরগি ছিল, আজ তো রবিবার, বাড়ি নিয়ে যাচ্ছে হয়তো। তবুও এরকম আচরণ। যাই হোক, চলো আমরা এখন বাড়ি যাই, বেলা হয়ে গেছে। কোকিলের মধু ভরা ডাক আর প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে ওরা যখন বাড়ি ফিরল, ঘড়ির কাঁটা তখন 12টার ঘর ছুঁয়েছে। তাড়াতাড়ি সকলে স্নান করে দুপুরের খাওয়া সেরে নিচের একটা ঘরে এসে বসল। সায়ক খেতে বসা থেকেই এক মনে মোবাইলে কিছু একটা দেখছিল। এবার মুখ তুলে সকলের দিকে চেয়ে বলল, গদ্রবঙ্গা নামটা তখন কেন চেনা চেনা লাগছিল এতক্ষণে আমি বুঝতে পেরেছি। ইন্টারনেট সার্চ করতে করতে কিছু তথ্য পেলাম। আমি আগেও বইয়ের পাতায় অপদেবতাকে নিয়ে লেখা পড়েছি। গদ্রবঙ্গার মূর্তি সাঁওতালরা নিজের হাতে তৈরি করেন, যা দেখতে অনেকটা ছোট বাচ্চাদের মতো হয়। আদপে মূর্তিটিকে এক বিশেষ ধরনের পুতুলও বলা যেতে পারে। মূর্তির উচ্চতা 2-3 ফুটের বেশি হয় না। অনেক সময় সাঁওতাল সম্প্রদায়ের কিছু কিছু মানুষ এই অপদেবতার পুজো করে থাকেন। সায়কের কথার মাঝেই শুভ জিজ্ঞেস করল, অপদেবতা আবার কি? অপদেবতারা দেবতাদের থেকে অনেক নিচু স্তরে থাকে। এদের নাগাল পাওয়া অনেক বেশি সহজ। এদের সন্তুষ্ট করতে পারলে তোর অনেক ইচ্ছা এরা পূরণ করে দেয়। তবে হ্যাঁ, পরিবর্তে এদেরও কিছু দাবি দাওয়া থাকে। যেমন কেউ যদি গদ্রবঙ্গাকে পুজো করে তুষ্ট করতে পারে, তাহলে সে বিপুল ধনসম্পত্তির মালিক হয়। কিন্তু এই অপদেবতা তার পরিবর্তে এক ভয়ঙ্কর দাবি জানায় তার আহ্বায়কের কাছে। কি সেই দাবি? শুকনো গলায় প্রশ্ন করল ভূষণ। এনে দেওয়া ধনসম্পদের পরিবর্তে এদের চাই ছোট ছোট শিশুদের আত্মা। তাই যে বা যারা গদ্রবঙ্গার পুজো করে, তাদের ছোট বাচ্চা থাকলে সে বেশি দিন বাঁচে না। তাহলে তো যে গদ্রবঙ্গাকে ডেকে এনেছে একমাত্র তারই ঘর বা পরিবারের শিশুর ক্ষতি হওয়ার কথা। কিন্তু কিন্তু এক্ষেত্রে সারা গ্রামের বাচ্চাগুলো কিভাবে নিখোঁজ হয়ে চলেছে? এবার প্রশ্ন করল অনিন্দিতা। আমার মনে হয় যেই অপদেবতাকে আহ্বান জানিয়েছে তার বশে আর গদ্রবঙ্গা নেই, বরং গদ্রবঙ্গার গ্রাস সারা গ্রামে পড়েছে। এর থেকে কি কোনো মুক্তির উপায় নেই? শুভ জিজ্ঞাসা করল। তা যে আমিও জানি রে, তবে আমি শুনেছি যে গদ্রবঙ্গাকে যে পুতুলের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে, সেই পুতুলটা যদি পুড়িয়ে দেওয়া যায়, তাহলে হয়তো এর অভিশাপের হাত থেকে রেহাই মিললেও মিলতে পারে। কিন্তু গ্রামে এত মানুষের মাঝে কে পুজো করছে সেটা আমরা কিভাবে খুঁজে পাবো? এটা কার্যত অসম্ভব। ভূষণ বলল, সেটাই তো, এত মানুষের ভিড়ে এই বিশেষ ব্যক্তিকে খুঁজে বের করা খুবই দুষ্কর। দেখি, ভাবি একটু কি করা যায়। কথায় কথায় বিকেল হয়ে এসেছিল। সূর্যের মরা আলো ঘর ডিঙিয়ে ওদের চোখে মুখে এসে পড়ছিল। সেই আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল সায়কের মুখে অজস্র চিন্তার রেখা বিদ্যমান। এর মাঝে একবার শুভ উঠে বাথরুমের দিকে গেল। মিনিট 10 কাটেনি, হঠাৎ করে শুভর তীব্র চিৎকারে ওরা সকলে চমকে উঠল। তাড়াতাড়ি বাথরুমের দিকে ছুটে গেল সকলে। সেদিকে গিয়ে ওরা দেখল বাইরের রাস্তার দিকে ভয়ে বিস্ফারিত চোখে শুভ চেয়ে আছে। তার ঠোঁট কাঁপছে। সায়ক তাড়াতাড়ি তার কাছে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে বলল, কিরে, কি হলো? ঠিক আছিস তো? শুভ কাঁপা কাঁপা গলায় একটা হাত তুলে বাইরের দিকে দেখিয়ে বলল, বাচ্চা 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 একটা 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 বাচ্চা। কি বাচ্চা? কার বাচ্চা? কি বলছিস বলতো? সায়ক জিজ্ঞাসা করলো তাকে। তুমি বিশ্বাস করবে না সায়কদা, সে কি ভয়ঙ্কর দৃশ্য। আমাদের খুলে বলতো একটু, ঠিক কি দেখেছিস তুই? শুভ সবাইকে সামনে পেয়ে ততক্ষণ একটু ধাতস্থ হয়েছে। সে বলল, আমি বাথরুম থেকে বেরিয়ে সবে হাত পাটা ধুচ্ছি, এমন সময় একটা বাচ্চার খিলখিল হাসি শুনে পেছনে ফিরে দেখি ওই রাস্তা ধরে একটা বাচ্চা বাড়ির পাশ দিয়ে কোথাও যাচ্ছে। কেমন একটা অদ্ভুত ভঙ্গিতে হেলতে দুলতে হাঁটছিল সে।
কি মনে হতে আমি একটু এগিয়ে যেতেই সে হঠাৎ আমার দিকে তাকালো। সেই চাহনি আমি কোনোদিন ভুলবো না দাদা। কোনো শিশুর মুখ অমন ভয়ঙ্কর হতে পারে না। চোখ দুটো কেমন যেন জ্বলছে আগুনে ভাটার মতো, নাকটা থ্যাবড়া, কালো ঠোঁট দুটো হাঁ করা। অন্ধকারেও মনে হলো সেই হাঁয়ের ওপর আর নিচে সাদা সাদা দুপাটি দাঁত চকচক করছে। এ কোনো মানুষের বাচ্চা হতে পারে না দাদা, কোনো মানুষের বাচ্চা হতে পারে না। ভয়ে চোখ বন্ধ করে ফেলল সে। শুভর কথা শুনতে শুনতেই সায়কের মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। শুভ থামতেই সে বলে উঠল, ওটা কোনো সাধারণ বাচ্চা নয়, বরং স্বয়ং গদ্রবঙ্গা। তারপর সে চকিতে ভূষণের দিকে ঘুরে বলল, তোমাদের বাড়ির আশেপাশে কোনো বাচ্চা থাকে? হ্যাঁ, এই দুটো বাড়ি পরেই একটা বছর 5-এর মেয়ে থাকে। আমরা ওকে বুবলি বলে ডাকি। সর্বনাশ হয়ে গেছে। এবার মনে হয় এই অপদেবতার পরবর্তী শিকার বুবলি। জলদি চলো সবাই, না হলে দেরি হয়ে যাবে অনেক। সায়ক দৌড় লাগালো বুবলির বাড়ির দিকে। তার পিছু নিল বাকিরা, কিন্তু না, দেরি হয়ে গেছে তাদের। কারণ বাড়ির সামনে যেতেই ভিতর থেকে এক মহিলার আর্তনাদ ভেসে এলো। অস্পষ্ট কিছু শব্দ কানে ভেসে এলো তাদের। সায়ক বাড়ির ভিতরে আর ঢুকল না। সে মাথায় হাত দিয়ে রাস্তাতেই বসে পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, আরও একটা নির্দোষ শিশু ওই পিশাচের শিকার হলো। একটু পরে মাটি থেকে উঠে দাঁড়িয়ে সায়ক ফিরতি পথ ধরল। ভূষণ বুবলিদের বাড়িতে ঢুকে গেল, আর বাকি 4 জন সায়ককে অনুসরণ করল। তাদের চোখে মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট। একটু রাতের দিক করে ভূষণ ফিরে এল। সায়করা চুপ করে বসেছিল নিচের ঘরে। ভূষণের পায়ের শব্দে সায়ক মুখ তুলে দেখল তাকে। তারপর ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, কিরকম অবস্থা এখন ওদিকের? পুলিশ এসেছে, জিজ্ঞাসাবাদ করছে বুবলির মা বাবাকে। আশেপাশে কিছু লোকজনও এসেছে বাড়িতে, তাই আমি চলে এলাম। ও, এটুকু বলেই সায়ক চুপ করে গেল। তারপর আবার নিস্তব্ধতা নেমে এলো সারা ঘর জুড়ে। এভাবে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সায়ক আবার মুখ খুলল। সবার প্রথমে কার বাচ্চা নিখোঁজ হয়ে গিয়েছিল তুমি কিছু জানো ভূষণ? সায়কের মাথায় হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল। সে তাড়াতাড়ি বলল, তোমাদের গ্রাম প্রধানের সংসার চলে কিভাবে? ওনার তো নিজে চাষের জমি আছে, সবজি বেচেই ওনার সংসার চলে। কিন্তু ইদানিং শুনছিলাম চাষের জমি থেকে নাকি বিশেষ লাভ হচ্ছিল না, তা ভালো ফসলও ফলছিল না সেখানে, ব্যবসায় মন্দা যাচ্ছে। ঠিক ধরেছি আমি। ভূষণ, তোমাদের গ্রামে গদ্রবঙ্গার আহ্বায়ক আর কেউ নয়, স্বয়ং তোমাদের গ্রামের প্রধান, ওই শিবু সোরেন। সায়ক উত্তেজিতভাবে বলে উঠল, কি বলছো তুমি? এও কি সম্ভব? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। উনি খুব সম্ভবত এই অপদেবতার সাহায্য নিয়েছেন নিজের সংসারের হাল ফেরাতে। আজ সকালে মনে আছে, উনি ব্যাগে করে কিছু একটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওটা মুরগি ছিল না, ওটা ছিল সম্ভবত একটা ছোট ছাগল। সেজন্য ব্যাগটা নড়ছিল অমন। গদ্রবঙ্গার পুজোয় ছাগল বলি দিতেই হয়, আর প্রথম বাচ্চাটা ওনার বাড়ি থেকেই নিখোঁজ হয়েছিল। অর্থাৎ 2 2 4 মিলে যাচ্ছে, সব হিসেব মিলে যাচ্ছে। আমার মনে হয় উনি আজ রাতেই পুজোয় বসবেন। তার আগেই আমাদের এই পুতুল জ্বালিয়ে দিতে হবে। এক্ষুনি সবাই ওর বাড়ির দিকে চলো, না হলে সর্বনাশ হয়ে যাবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সায়ক সিঁড়ি দিয়ে উপরের দিকে ছুট লাগালো তার ঘরের দিকে। তারপর কয়েক মিনিটের মধ্যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নেমে এলো নিচে। বাকিরা মোটামুটি রেডি ছিল। 6 জনে বেরিয়ে পড়ল শিবু সোরেনের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের শেষ প্রান্তে তার বাড়ি। দ্রুত পা চালালেও তাও আধ ঘন্টার উপর লেগে গেল সেখানে পৌঁছতে। ততক্ষণে অন্ধকার গাঢ় হয়েছে। একটানা ঝিঝির ডাক কানে আসছে। বাড়ির সামনে যেতেই একটা তীব্র কটু গন্ধ তাদের নাকে এলো।
শ্মশানে মৃতদেহ পোড়ালে যেমন গন্ধ ভাসে বাতাসে, ঠিক সেই রকম গন্ধ। নাকে হাত চাপা দিয়ে ওরা বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঠেলে দেখল সেটা ভিতর দিয়ে বন্ধ করা। এদিক ওদিক তাকাতেই একটা ভেজানো জানলা ওদের চোখে পড়ল। সেখানে চোখ লাগাতেই ওদের গায়ের রং খাড়া হয়ে গেল। ভেতরে টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। তার আলোয় দেখা যাচ্ছে সকালের সেই ব্যক্তিটি লাল ধুতি পরে একটা বেদির সামনে বসে আছে। তার ঘর্মাক্ত দেহে একটা সুতোর টুকরোও নেই। বেদিতে একটা ভয়ঙ্কর দর্শন মূর্তি বসানো আছে। সন্ধ্যায় শুভর দেখা বাচ্চাটার বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে এই মূর্তির চেহারা। সায়ক অস্ফুটে বলে উঠল, গদ্রবঙ্গা। মূর্তিটার সামনে একটা মাটির মালসায় লাল তরল চকচক করছে। কিন্তু যেটা দেখে ওদের গাটা গুলিয়ে উঠল সেটা হলো একটা ছোট ছাগলের কাটা মুন্ডু বেদির সামনে পড়ে আছে। মুন্ডুটার গলা থেকে টাটকা রক্ত টপ টপ করে পড়ছে মাটিতে। ওদের বুঝতে বাকি রইল না মাটির মালসায় লাল তরলটা কি। এবার শিবু যেটা করল সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। সে পাশ থেকে একটা ধারালো ছুরি তুলে নিল। তারপর সেটা নিজের বাম হাতের বুড়ো আঙুল লক্ষ্য করে চালিয়ে দিল। ফিঙ্কি দিয়ে রক্ত ঝরতে লাগলো আঙুলের ক্ষতটা দিয়ে। আঙুলটা সে মাটির মালসার ওপর তুলে ধরল। টপ টপ করে রক্তের ফোঁটা পড়তে লাগলো মাটির মালসায়। পাশাপাশি এক দুর্বোধ্য ভাষায় সে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। সায়ক এবার বলে উঠল, আর ওকে সময় দেওয়া যাবে না, এক্ষুনি এই পুজো বন্ধ করতে হবে। সবাই আয় আমার সঙ্গে। সায়ক এগিয়ে গেল বন্ধ দরজার দিকে। তারপর জোরে দুবার ধাক্কা দিল, কিন্তু না, দরজা যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ রইল। এবার সায়কের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এবারে সজোরে লাথি কষালো দরজা লক্ষ্য করে। একবার, দুবার, তিনবার। দরাম করে দরজাটা ভেঙে গেল। এক লাফে সায়ক ঘরের ভিতরে ঢুকে পড়ল। পিছু পিছু বাকিরাও ঢুকে পড়ল ঘরে। শিবু দরজা ভাঙার শব্দে হতভম্ব হয়ে পিছন ফিরে তাকিয়েছিল। তাকে পাশ কাটিয়ে সায়ক মূর্তিটার দিকে এগিয়ে যেতেই একটা শক্ত হাত তার কাঁধ খামচে ধরল। ঘাড় ঘোরাতেই সে দেখতে পেল শিবুর বলিষ্ঠ হাতটা তার কাঁধ খামচে ধরেছে। তার বলিরেখাপূর্ণ মুখ থেকে প্রচণ্ড রাগ ঠিকরে বেরোচ্ছে। লাল দুই চোখ সায়কের চোখের দিকে রেখেই সাপের মতো হেসে হেসে গলায় এসে বলল, তোর এত বড় দুঃসাহস! তুই আমার দেবতাটাকে ছুঁইতে চাস? তোর হাত আমি কেটে নিয়ে উহার পায়ে সমর্পণ করব। সায়ক খেয়াল করেনি এতক্ষণ চকিতে কখন শিবুর হাতে একটা রামদা উঠে এসেছে। খুব সম্ভবত এটা দিয়েই সে ছাগল বলি দেয়। সে সেটা তুলে সায়কের হাতে কোপ বসাতে যেতেই প্রসূন পিছন থেকে ছুটে এসে সজোরে তার মাথায় টর্চ দিয়ে একটা বাড়ি মারল। প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে উঠল শিবু। তার হাত থেকে রামদাটা মাটিতে পড়ে গেল। মাথায় হাত চাপা দিয়ে সে পড়ে গেল মাটিতে। কিন্তু এর মাঝেই হঠাৎ করে যেন ঘরে প্রচণ্ড ঝড় শুরু হলো। দমকা হাওয়ার প্রচণ্ড দাপটে ঘরের বিভিন্ন জিনিসপত্র এদিক ওদিক ছিটকে যেতে লাগলো। মাংস পোড়া গন্ধটা এবার প্রবল হয়ে উঠল। নাকে হাত চাপা দিল সকলে। হঠাৎ একটা ঘর ঘর শব্দ ভেসে এলো সকলের কানে। শব্দটা ভেসে আসছে মূর্তিটার দিক থেকে। সকলে সেদিকে তাকাতেই বুকের রক্ত হিম করে দেওয়া একটা দৃশ্য দেখল ওরা। যে মূর্তিটা এতক্ষণ নিশ্চল নিস্পন্দ হয়ে চুপ করে বেদিতে বসেছিল সেটাতেই যেন এখন প্রাণের সঞ্চার ঘটেছে। তার দু চোখে যেন দাউ দাউ করে জ্বলছে নরকের আগুন। বিভৎস মুখে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ক্রূরতা। আস্তে আস্তে ছোট্ট পুতুলটা উঠে দাঁড়ালো বেদির উপর।
তারপর এক লাফে সামনে দাঁড়িয়ে থাকা শায়কের ঘাড়ে গিয়ে পড়ে তার ঘাড়ে কামড় বসিয়ে দিল। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল সে। ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছে শায়কের ঘাড় দিয়ে। একটু দূরে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে কুসুম। এর মাঝেই ভূষণ কখন শায়কের দিকে সরে এসেছে তা কেউই খেয়াল করেনি। সে পুতুলটাকে এক ধাক্কায় ছিটকে ফেলে দিল ঘরের এক কোণে। পিশাচটা ছিটকে পড়ে গিয়েই আবার শায়কের দিকে তেড়ে এলে ভূষণ তাড়াতাড়ি জ্বলতে থাকা প্রদীপটা ছুড়ে দিল গদ্রবঙ্গার গায়ে। মুহূর্তের মধ্যে পুতুলটার সারা দেহে ছড়িয়ে পড়ল আগুনের লকলকে শিখা। এক ভয়ঙ্কর গর্জন ভেসে এলো আগুনে পুড়তে থাকা পুতুলটার দিক থেকে। এভাবে কিছুক্ষণ চলার পর আস্তে আস্তে আগুনের তেজ নিভে এলো। ভয়ঙ্কর রূপী পুতুলের পরিবর্তে সেখানে পড়ে রইল শুধু কিছুটা ছাই। এদিকে শুভ শায়কের ক্ষততে রুমাল চেপে ধরেছিল, কিন্তু তাদের অবাক হওয়ার তখনও আরও বাকি ছিল। মাটিতে পড়ে থাকা শিবু সোরেনকে আর খুঁজে পাওয়া গেল না। আস্ত জলজান্ত মানুষটা যেন সম্পূর্ণ উবে গেছে ঘর থেকে। শায়ক কাতরাতে কাতরাতে বলল, গদ্রবঙ্গা যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছে ওই শয়তানটার আত্মা। এখন বোধহয় গ্রাম বিপদমুক্ত। আহত শায়ককে তড়িঘড়ি সবাই মিলে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তার ক্ষতর শুশ্রূষা করে দিলেন। ঘাড়ে ব্যান্ডেজ জড়িয়ে যখন শায়ক ভূষণদের বাড়ি পৌঁছল ততক্ষণে বেশ রাত হয়ে গেছে। ক্লান্ত অবসন্ন যন্ত্রণাকাতর শায়ককে শুভ যত্ন করে রাতের খাবারটা খাইয়ে দিল। শায়কের চোখে তখন জল। এই মানুষগুলো হয়তো তার পরিবারের কেউ নয়, কিন্তু পরিবারের চেয়েও কিছু বেশি। বাকি রাতটা তাদের প্রায় জেগেই কেটে গেল। শায়ককে ডাক্তার ঘুমের ওষুধ খেতে দিয়েছিলেন একটা, সেটা সে খেতেই ঘুমিয়ে পড়ল একটু পরে। সকালের দিকে শায়কের ঘুম ভাঙতে কাঁধের যন্ত্রণাটা সে আবারও টের পেল, যদিও আগের থেকে এখন কিছুটা কম। বাকিদের মুখের দিকে তাকাতেই সে বুঝল রাতে কারোরই সেরকম ঘুম হয়নি। শায়ককে উঠে বসতে দেখে ভূষণ তাড়াতাড়ি ভিতরে চলে গেল। একটু পরেই চা আর বিস্কুট নিয়ে হাজির হলো সে। গরম চায়ে আরাম করে চুমুক দিয়ে শায়ক সকলকে উদ্দেশ্য করে বলল, আরেকবার শুভ শক্তি জিতে গেল অশুভর বিরুদ্ধে। তারপর ভূষণের দিকে তাকিয়ে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব ভূষণ, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ভূষণ শায়কের হাত দুটো ধরে বলল, বন্ধুত্ব যখন হয়েছে আমাদের, বন্ধুর পাশে তো থাকবই, তাই না? বন্ধু বন্ধুর বিপদে না এগিয়ে এলে আর কে আসবে বলো? এখানে কৃতজ্ঞতার কোনো প্রশ্নই আসবে না। শায়ক কিছু বলল না, শুধু একটু হাসল। ভূষণের অনুরোধে আর একটা দিন গ্রামে কাটিয়ে পরের দিন ওরা 5 জনে কলকাতার দিকে রওনা দিল। নিতে না চাইলেও কাকিমা অর্থাৎ ভূষণের মা জোর করে আচারের বোতল, পাপড়ের প্যাকেট ওদের সঙ্গে দিয়ে দিয়েছিল। তার বক্তব্য, এইটুকু ছেলে মেয়ে সব বাড়ি গিয়ে সবাই মিলে যেন খায়। ভূষণের মা গ্রামটা ছেড়ে চলে আসতে আসতে ওদের খুব মন খারাপ লাগছিল। গ্রাম থেকে বেরোনোর রাস্তাটা ধরে ওরা এগিয়েই চলছিল, এমন সময় একটা বাচ্চা মেয়েকে ওরা দেখতে পেল। ছুটতে ছুটতে সে আসছে উল্টো দিক থেকে, কিন্তু ওদের 5 জনের চোখ বাচ্চা মেয়েটার দিকে নয়, বরং তার হাতে ধরে থাকা একটা পুতুলের দিকে আটকে গেছে। পুতুলটা তাদের বড্ড চেনা। পরশু রাতে এই পুতুলটাই তাদের নিজেদের চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে দেখেছে। সকলের মুখ ভয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। মেয়েটার হাতে ধরে থাকা পুতুলটার ঠোঁটে তখন ভেসে উঠেছে একটা শয়তানি হাসি। আজকে তোমরা শুনলে লেখক চন্দ্ররূপ ব্যানার্জির কলমে গদ্রবঙ্গার গ্রাসে। তোমরা তো জানোই
প্রায় 1 মাস চ্যানেলে নতুন কোনো গল্প আনতে পারিনি আমার শরীর খারাপ থাকার কারণে। এর মধ্যেই অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, শরীর ঠিক হয়েছে কিনা। সকলকে উত্তর দিতে না পারার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু তোমাদের এই ভালোবাসা আমাকে অনেকখানি শক্তি জুগিয়েছে খুব তাড়াতাড়ি সেরে উঠতে। মাঝে কয়েক সপ্তাহ গল্প বন্ধ থাকলেও কোনো চিন্তা নেই, টিম স্যাটারডে স্টোরিজ কিন্তু ফিরছে দ্বিগুণ শক্তি আর উদ্যম নিয়ে। তোমাদের ভালোবাসা কাজ করার খিদেটা বড্ড বাড়িয়ে দিয়েছে। সেই জন্য আমরা ঠিক করেছি এখন থেকে মাসে 4টের বদলে আসবে 6টা করে গল্প। তোমাদের পছন্দের কোনো চরিত্রের ফ্যানফিকশন হোক, কিংবা গা শিউরে ওঠা গ্রাম বাংলার ভূতের গল্প, ক্লাসিক গল্প থেকে প্রেম কাহিনী, হরর থেকে থ্রিলার, আবারও নানান স্বাদের গল্প শোনাতে আসছে স্যাটারডে স্টোরিজ চ্যানেল প্রতি শনিবার রাত 8টায়। তোমাদের কাছে আমার একটাই আবদার, এই চ্যানেলের গল্পগুলি ভালো লাগলে প্লিজ নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সকলকে জানিও চ্যানেলের কথা। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ কিন্তু একটা বড় পরিবার, আর তোমরা তো সেই পরিবারেরই অংশ। পরিবার বড় করতে হলে সবাইকে তো এগিয়ে আসতেই হবে। পরের সপ্তাহে স্যাটারডে স্টোরিজ চ্যানেলে আসছে তোমাদের প্রিয় ব্যোমকেশ বক্সী। কলকাতার এক বনেদি বাড়িতে ঘটে যাওয়া ভয়ঙ্কর খুনের চুলচেরা তদন্ত করতে ব্যোমকেশ এবং অজিত হাজির থাকবে স্যাটারডে স্টোরিজ চ্যানেলে। কি মনে থাকবে তো? পরের শনিবার ঠিক রাত 8টায় আবার দেখা হচ্ছে তাহলে। চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন কোনো আপডেট মিস না করে যাও। আর হ্যাঁ, বন্ধুদেরকেও জানাও এই চ্যানেলের সম্বন্ধে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু 30,000-এর পরিবার হতেই হবে। হ্যাঁ, আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করো। যত পারো এই গল্প ছড়িয়ে দিও বন্ধুদের মাঝে। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ মানেই কিন্তু তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডা ঘর।